আমার আজকের এই গল্পটিকে রূপকথার গল্প বলাই যেতে পারে। গল্পটার নাম নেই বুড়োর দেশ। ইচ্ছে পূরণের গল্প এটি। লেখিকা নবনীতা দেবসেন। এক যে ছিল যুবক রাজার দেশ। যুবক রাজা নিয়ম করে দিলেন, যেই কেউ বুড়ো হবে তাকে নিয়ে গিয়ে পাহাড়ের ধারে অতল নিতল খাদে বিসর্জন দিয়ে আসতে হবে। তাহলে দেখো, খাদ্য কম খরচ হবে, জায়গা বেশি বাড়বে, আর চাকরি বাকরিরও অভাব হবে না। বুড়ো মানুষগুলো না পারে ভালো করে কাজকর্ম করতে, না পারে রাজ্যের উন্নতি করতে, কেবল অন্ন ধ্বংস করে আর অন্যের সময় ধ্বংস করে সেবা শুশ্রূষা এইসব নিয়ে। যুবক রাজা প্রথমেই তো নিজের বুড়ো ঠাকুরদাকে ফেলে দিয়ে এলেন। সেই দেখে ভয়ে তার বুড়ো বাবা হার্ট ফেল করলেন। হার্ট ফেল করলে কি হবে? যুবক রাজা নিয়ম টিয়ম পাল্টালেন না। যেই যে কোনো বাড়িতে বুড়ো বা বুড়ির 70 বছর হবে, অমনি তাকে চ্যাংদোলা করে নিয়ে বিসর্জনে ঢাক বাজাতে বাজাতে মিছিল করে নিয়ে গিয়ে খাদে বিসর্জন দিয়ে আসতে হবে। তা অনেকেরই এতে মন খারাপ হতো। তারা ড্যাডাং ড্যাডাং বাদ্যি বাজাতো না, চুপচাপ চোখের জলে ভাসতে ভাসতে বুড়ো মা বাবাকে খাদে ফেলে দিয়ে আসতো। একটা বাচ্চা ছেলে দেবদত্ত, তার বাবা মা কেউ নেই। সে বেচারা দাদুর কাছেই মানুষ। তার দাদুর 70 বছর হয়ে গেল। নাতি কি করে? রাজ্যের আইন তো ভাঙতে পারে না। চোখের জলে ভাসতে ভাসতে দাদুকে পিঠে করে খাদের দিকে চলল। খাদটা এদিকে অনেক দূরে ওদের গ্রাম থেকে। নাতি হঠাৎ দেখে দাদু গাছগুলোর ডাল ভাঙতে ভাঙতে চলেছেন। দাদু ভাই, তুমি গাছের ডাল ভেঙে কিসের চিহ্ন দিচ্ছ? বাড়ি ফিরে আসতে পারো যাতে? পাগল, খাদ থেকে উঠে কেউ কি বাড়িতে ফিরতে পারে রে? খাদ যে 2000 ফিট গভীর, পড়লেই ধুলো ধুলো হয়ে যাব। তবে কার জন্যে চিহ্ন দিচ্ছ? তোর জন্যে। তুই তো বাচ্চা ছেলে, জীবনে কোনো দিন এ পথে আসিসনি। যদি ফিরতে গিয়ে হারিয়ে যাস, তখন তো আমি আর সঙ্গে থাকবো না। কথাটা শুনেই দেবদত্ত বুঝতে পারলে সে কত বড় ভুল করতে যাচ্ছে। যে দাদু আমাকে এত ভালোবাসেন, আইনের ভয়ে তাকেই কিনা আমি খাদের মধ্যে ফেলতে নিয়ে যাচ্ছি। ছি ছি ছি। নাতি আর গেল না। সে সোজা পিছু ফিরে ভাঙা ডালপালার চিহ্ন দেখে দেখে নিজের বাড়ি ফিরে এলো। দাদুকে সে চুপি চুপি চিলেকোঠার কামরাতে লুকিয়ে রেখে দিল। রোজ রাত্রিরে গিয়ে দাদুর সঙ্গে গল্প করে, দিনের বেলা লুকিয়ে ভাত খাইয়ে আসে। দাদু সারাদিন বইপত্তর পড়েন, ভগবানের নাম করেন, একা একাই থাকেন। এমন সময়ে সে দেশের রাজকন্যের যুবক রাজার একমাত্র আদুরে বোনের খুব জ্বর হলো। কত ডাক্তার বদ্যি, কত হাকিম, কত বিলেত ফেরত বদ্যি, সবাই দেখে যাচ্ছে, কেউ ধরতে পারছে না কী অসুখ। একদিন দুপুরে রাজার সিংহ দরজায় এক জটাজুটধারী সন্ন্যাসী এসে হাজির। এসে বলেন, জয় হোক মহারাজের। মহারাজ তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে বরণ করে বসিয়ে বললেন, সন্ন্যাসী ঠাকুর, আমার বড্ড দুঃসময় চলছে। একমাত্র বোনটি জ্বরে মরো। সন্ন্যাসী বললেন, তাতে কি হয়েছে, সেরে যাবেন। জামাইও জুটে যাবে, যে ওর অসুখ সারাবে তারই সঙ্গে বিয়ে দেবে, তাকে অর্ধেক রাজত্বও দিতে হবে। যুবক রাজামশাই মহা আনন্দে বললেন, নিশ্চয় দেব। সন্ন্যাসী তখন বললেন, শোনো তাহলে, যে লোক ছাই দিয়ে একটা দড়ি তৈরি করতে পারবে আর এই শাঁখের মুখে লাল সুতো পরিয়ে তোমার বোনের কোমরে বেঁধে দিতে পারবে, সেই অসুখ সারিয়ে দেবে। এই বলে একটি গোলাপি রঙের শাঁখ রাজাকে দিয়ে হর হর বোম বোম বলতে বলতে 2টি চাল ভিক্ষে নিয়ে সন্ন্যাসী হিমালয়ের পথে রওনা দিলেন। যুবক রাজার রাজ্যে তো সবাই যুবা। রাজা ঢেড়া পিটিয়ে দিলেন,
যে ছাই দিয়ে দড়ি তৈরি করে আনবে আর সন্ন্যাসীর দেওয়া শাঁখের মুখে লাল সুতো পরিয়ে রাজকন্যের কোমরে বাঁধবার মতন করে দিতে পারবে, তার সঙ্গে রাজকন্যের বিয়ে দেওয়া হবে। আর আধখানা রাজত্ব, যা কিনা রাজকন্যের হকের পাওনা, সেটাও দেওয়া হবে। ঢ্যাঁড়া শুনে সব মানুষের লোভ হয়ে গেল। সবাই খুব চেষ্টা করতে লাগলো, কিন্তু 1 নম্বরটাই কেউ পারলে না। ছাই দিয়ে দড়ি তৈরি কেমন করে হবে? 1 নম্বর আগে হবে, তবে তো 2 নম্বর। শাঁখে সুতো পরানো, রাজ্যে জুড়ে হইচই, কিন্তু কেউ কিছু পারছে না। দেখে শুনে যুবক রাজার খুব মন খারাপ। তার বোনের জ্বর আর সারছেই না। অত মিষ্টি দোপাটি ফুলের মতন মেয়েটা শুকিয়ে যেন কেমনটি হয়ে গেল। তাদের মা তো কবেই ছোটোবেলাতেই মারা গেছেন। দাদু নেই, বাবা নেই। ঠাকুমাকেও তারা বিরাট ব্যান্ড পার্টি বাজিয়ে মশাল নিয়ে শোভাযাত্রা করে খাদে ফেলে দিয়ে এসেছেন। রাজকন্যাকে আদর করবার ভালোবাসার কেউ নেই। জ্বরও ছাড়ছে না। কন্যে চুপটি করে জানলা দিয়ে তাকিয়ে থাকেন। আকাশে মেঘের খেলা দেখেন, গাছের পাতায় আলোর খেলা দেখেন, পাখির গান শোনেন। সামনেই রাজবাড়ির হ্রদের জলে সারাদিন আলোর রং বদল হয়, সেই রঙের খেলা দেখেন। আর ভাবেন, 70 বছর হলে তো দাদাকেও ফেলে দিতে হবে। ও বাবা, সে আমি পারবো না। ওই ভয়েই তার জ্বর আর ছাড়ে না, মুখে হাসিও ফোটে না। একটাও কথা বলেন না রাজকন্যা মণিদীপা। এদিকে হয়েছে কি, আমাদের সেই বাচ্চা ছেলে দেবদত্ত এতদিনে 21 বছরেরটি হয়েছে। নিশুত রাতে যেমন তারা গল্প করে দাদুতে নাতিতে, সে একদিন দাদুকে বললে, দেখো তো দাদু ভাই, এমন সুন্দর রাজকন্যাটি আমাদের জ্বরে জ্বরে শুকিয়ে গেল, কেউ সারাতে পারছে না। সন্ন্যাসী ঠাকুর ওষুধ দিয়ে গেছেন, কিন্তু কেউ সেটা তৈরি করতে পারছে না। কি করা যায় বলো তো দাদু ভাই? দাদু ফোকলা মুখে একগাল হেসে বললেন, ওরে, ওরা যে উল্টো দিক থেকে চেষ্টা করছে। ছাই দিয়ে কি দড়ি বোনা যায়? যায় না। তুই বরং এক কাজ কর, খুব শক্ত করে টাইট করে একটা মোটা দড়ি বোন। তারপর খুব সাবধানে সেটা পোড়াতে হবে, যাতে দড়ির আকৃতি বজায় থাকে অথচ সেটা ছাই হয়ে যায়। সে আমি পুড়িয়ে দেব, তুমি দড়িটা বোনো। দেবদত্ত খুব যত্ন করে একটা শক্তপোক্ত দড়ি বুনে দাদুর কাছে নিয়ে এলো। একটি থালার ওপর সেটা গোল করে গুটিয়ে রেখে দাদু এমন কায়দা করে সেটা পোড়ালেন যাতে দেখেই বোঝা যায় সেটা একটা গোটানো দড়ি, কিন্তু ছাইয়ের তৈরি। দাদু বললেন, যাও দাদু ভাই, এইবার তুমি থালাটা নিয়ে রাজবাড়িতে যাও। দেবদত্ত তো ছাইয়ের দড়ি নিয়ে রাজসভাতে হাজির। সভাসুদ্ধর তালি বাজিয়ে দেবদত্তকে সভাসদরা সবাই ধন্য ধন্য করে উঠলেন। যুবক রাজা তো ছাইয়ের তৈরি দড়ি দেখে অবাক আর তেমন খুশি। তিনি এবারে ওকে সন্ন্যাসীর দেওয়া গোলাপি শাঁখটি দিয়ে বললেন, এই নাও, এতে লাল সুতো পরিয়ে নিয়ে এসো। দেবদত্ত বাড়িতে এসে যতই চেষ্টা করে, সরু ছুঁচ, মোটা ছুঁচ, মুক্ত গাঁথবার বাঁকা ছুঁচ, হাত পা কেটে গেলে বদ্যি যে ছুঁচে মানুষের চামড়া সেলাই করে সেই কাস্তের মতন ছুঁচ, শাঁখের মুখে কোনো ছুঁচই গলবে না। তখন সুতোয় মোম লাগিয়ে শক্ত করে ঢোকাতে চেষ্টা করলে সেও গলে না। দেবদত্ত আবার গেল চিলেকোঠায় দাদুর কাছে। দাদু তখন একটা বই পড়ছিলেন। দাদু ভাই, এই শাঁখের ভিতরে লাল সুতোটা কেমন করে পরাই বলো তো? কত চেষ্টা করলুম, কিছুতে পারছি না। দাদু কিছুক্ষণ টাক চুলকে ভাবলেন, তাই তো, এটা তো বেশ ঘোরালো সমস্যা। তারপর দাদু দেখলেন দেয়াল দিয়ে এক সারি পিঁপড়ে যাচ্ছে। অমনি তার পাকা মাথায় একটা দারুণ বুদ্ধি এসে গেল। তিনি বললেন, এক কাজ কর, এই শাঁখের ভেতরে কিছু চিনি ভরে দে, আর একটা সরু চালের ভাত রসে ডুবিয়ে তাতে লাল সুতোটা আটকে দে। সেই ভাতটা এই পিঁপড়েটাকে দে, আর তারপর পিঁপড়েটাকে শাঁখের মধ্যে ঢুকিয়ে দে। ও চিনির লোভে ভাত নিয়ে ঢুকে যাবে, সুতোটাও ঢুকে যাবে। চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। দেবদত্ত খুশি হয়ে
ঠিক দাদু যেমন যেমন বলেছিলেন তেমন তেমন কাজ করলে। আর ও মা, কি কাণ্ড! ওরে আয় রে আয়, রাজ্যের লোক দেখবি আয়, কি কাণ্ড! শাঁখের ভেতর লাল সুতো গলে গেছে। পিঁপড়ে ঠিক ও মুখটি দিয়ে বেরিয়ে পড়েছে। দেবদত্ত দৌড়ে গিয়ে দাদু ভাইটিকে জড়িয়ে ধরে দু গালে দুখানা চুমু খেলে। ভাগ্যিস তুমি আছো দাদু ভাই, তাই তো সন্ন্যাসীর ওষুধ ফলল। এবার রাজকন্যা আমাদের ঠিক সেরে যাবেন। গোলাপি শাঁখে লাল সুতো পরিয়ে দেবদত্ত আর একবার রাজসভায় হাজির হতেই যুবক রাজা দৌড়ে রাজসিংহাসন থেকে নেমে এসে দেবদত্তকে জড়িয়ে ধরলেন বুকে আর বললেন, তুমি আমার বোনের প্রাণ বাঁচিয়েছ, তুমি ভাই ওকে বিয়ে করবে আর অর্ধেক রাজত্ব পাবে। সভাশুদ্ধ হাততালি দিয়ে জয়ধ্বনি করে উঠল। সখীরা গিয়ে রাজকন্যের কোমরে শাঁখটি পরিয়ে দিল। মাথার কাছে ছাইয়ের দড়ি আগেই রেখেছিল। রাজকন্যা উঠে বসলেন। জানলার বাইরে কদম গাছে দুটো শালিক পাখি ঝগড়া করছিল। তাদের বললেন, ওরে থাম, সকালবেলায় ঝগড়া করতে আছে? রাজকন্যা কথা বলেছেন শুনে সখীরা খুব খুশি। দেশ জুড়ে আনন্দের ঢেউ বইল। রাজামশাই এবারে দেবদত্তকে জিজ্ঞেস করলেন, বিয়ে করবে তো? রাজপুরোহিত তো বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। বিয়ের মানে কন্যা আর রাজ্য সম্প্রদান হবে কিন্তু। দেবদত্ত বললে, একবার দাদু ভাইকে জিজ্ঞেস করে আসি। রাজা বললেন, সে কি, তোমার দাদু ভাই আছে? দেবদত্ত বললে, হ্যাঁ মহারাজ, আমি আমার দাদুকে খাদে ফেলতে পারিনি, নিয়ে গিয়েও ফেলতে পারিনি, ফেরত নিয়ে এসেছি আর চিলেকোঠাতে লুকিয়ে রেখেছি। আমার দাদু ভাই তো ছাইয়ের দড়ি তৈরি করবার বুদ্ধি দিয়েছেন, আমার দাদু ভাই তো শাঁখে সুতো পরানোর বুদ্ধি দিয়েছেন। পাকা মাথা ছাড়া এসব কখনো পাওয়া যায়? রাজামশাই তখন বললেন, তাই তো, তবে তো তোমার দাদুই আমার বোনের প্রাণ বাঁচিয়েছেন। তাহলে তো বুড়োরা আবর্জনা নয়। না, দেশের আইন বদলে দিলুম, আর বুড়ো বুড়িদের খাদে ফেলা হবে না, তাদের সবাইকে যত্ন করে চিলেকোঠাতে তুলে রাখা হোক। দেবদত্ত হেসে ফেললে, বললে, মহারাজ, চিলেকোঠার জীবন কষ্টকর, বুড়ো বুড়িদের আর সকলের সঙ্গে সংসারে বাঁচতে দিন। আজ আপনার বাবা ঠাকুরদা থাকলে আর রাজকন্যা মণিদীপাকে এতদিন ভুগতেই হতো না। রাজামশাই বললেন, ঠিক কথা। রাজ্যে আবার ঢেরা পড়ল। সব দাদু দিদারা যিনি যেমন সংসার করেছেন তেমনই করবেন। খাদে বিসর্জন দেওয়া বেআইনি হয়ে গেল। আর অন্তঃপুরে বসে সেই খবর শুনে রাজকন্যা মণিদীপা আহ্লাদে হাততালি দিয়ে নেচে উঠলেন। ঘরে ঘরে আনন্দের ঢেউ বইল। তারপর এক শুভ লগ্নে দেবদত্ত আর মণিদীপার বিয়ে হয়ে গেল। দাদু ভাইয়ের আনন্দ দেখে কে? তিনি এখন রাজার দাদু।